আজকে আমি তোমাদের আমার 6 নম্বর ইন্টারভিউর এক্সপিরিয়েন্স নিয়ে আলোচনা করে দেব। খুব শর্টলি ভিডিওটা করার চেষ্টা করব, যাতে তোমরা শুধুমাত্র অন্য কোনো রকম ইনফরমেশন না পেয়ে এই ভিডিওতে কি কি কোশ্চেন আছে এবং তার সংক্ষিপ্ত কিছু অ্যান্সার এগুলো নিয়েই আলোচনা করব। তার আগে বলি, যারা আমার চ্যানেলে নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে প্রত্যেকটি ভিডিও খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও। তো এটা আমার 6 নম্বর ইন্টারভিউ। এর আগের ইন্টারভিউগুলো কি কি কোশ্চেন ধরেছিল সেগুলো যদি তোমরা না দেখে আসো অবশ্যই দেখে আসবে এবং কিছু কোয়ারি থাকলে সেটাও জানাবে। তো আমাকে এই ইন্টারভিউতে প্রথম কোশ্চেন ধরেছিল যে তুমি কোন ইনস্টিটিউট থেকে জিএনএম করেছো। এটা নর্মাল কোশ্চেন, যে কোনো কেউ গেলেই তোমার ইন্টারভিউ নিক না নিক সেটা বেসিক হিসেবে ধরবেই যে তুমি কোথা থেকে পাস আউট হয়েছো, প্রাইভেট নাকি গভর্নমেন্ট, ব্যাঙ্গালোর নাকি বাইরের স্টেট কোথা থেকে। আর আমরা যেহেতু মেল নার্স, এটার একটা ওদের মনের ধারণা আছেই যে ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদ বা অন্ধ্রপ্রদেশ বোর্ড থেকে পাস আউট করা। এবার আমি যেরকম প্রত্যেকবারেই বলি সেরকমভাবে বলেছি যে অশোকনগর গভর্নমেন্ট নার্সিং ট্রেনিং স্কুল থেকে আমরা পাস আউট হয়েছি। তারপরে বলেছিল, দেখো দ্বিতীয় কোশ্চেন, যে তোমার এক্সপিরিয়েন্স আছে বা এর আগে কোনো হসপিটালে জব করতে। এই কোশ্চেনটা কিন্তু ধরেছিল, ঠিক আছে, যে তোমার কোনো এক্সপিরিয়েন্স আছে বা এর আগে কোনো হসপিটালে জব করতে। আমি বলেছিলাম হ্যাঁ, পুরুলিয়া একটা হসপিটালে করছি, সেখানে ফ্যাসিলিটি কী কী দেয় সেগুলো বললাম এবং কত মাসের এক্সপিরিয়েন্স সেটাও বললাম আমি। এবং তার সাথে বললাম এক্সপিরিয়েন্স বলতে আমরা ইন্টার্নশিপের এক্সপিরিয়েন্স আছে। ইন্টার্নশিপ আমরা 6 মান্থের করেছি বিভিন্ন মেডিকেল কলেজ এবং তার সাথে আমাদের স্টেট জেনারেল হসপিটাল এবং আরেকটা স্টেট জেনারেল হসপিটাল রয়েছে সেখানে। তো এইটা বলার পরে তারপরে আমাকে 3 নাম্বার কোশ্চেন জিজ্ঞেস করলো যে আচ্ছা বলো, হঠাৎ করে এটা এরকম বলতে বলতেই বললো যে পিঙ্ক আইভি ক্যানুলার সাইজ বলো। দিয়ে আমি পিঙ্ক যখন বললো, পিঙ্ক বলার পরেই আমি বললাম তখন যে পিঙ্ক আইভি ক্যানুলার সাইজ হচ্ছে 20 গেজ। এটা একটু ক্যানুলার সাইজগুলো ভালো করে মনে রাখবে, হঠাৎ করে ধরে ফেললে কিন্তু গুলিয়ে যাওয়ার চান্স থাকে। যে আমি পিঙ্ক বলেছিল, আমার তখন মাথায় অরেঞ্জ আসছিল, তো ওই জন্য আমি মুখে মানে একটু 14 গেজ করছিলাম, কিন্তু পরে আমি আবার সেটা বললাম যে না, এটা 20 গেজের ক্যানিউলা, ঠিক আছে, মানে ইউনিভার্সাল ক্যানিউলা যেটা পিঙ্ক আইভি ক্যানিউলা সেটা হচ্ছে 20 গেজ, ঠিক আছে। প্রত্যেকটা ক্যানিউলার সাইজ, ক্যানিউলার ভিডিও আমার করা আছে, আমি এইখানে আর ডিটেলসে কিন্তু বলছি না। তারপরে বলেছিল যে তুমি কি কি কাজ জানো সেগুলো বলো, ঠিক আছে, কি কি কাজ জানো। এটা একটা খুব বেসিক কোশ্চেন আর ভালো কোশ্চেন, কিন্তু সব জায়গায় করে দেখা যায় যে তুমি কি কি কাজ জানো সেগুলো সব সব বলো। তো আমি কাজের ব্যাপারে যখন জিজ্ঞেস করলো আমি বললাম যে সব কিছুই আমরা করেছি, সব আলাদা আলাদা, যেহেতু সিভিতে লেখা ছিল সব আলাদা আলাদা করে ভাগ করে করে দেখা ছিল। আমি ওয়ার্ড ধরেও তোমরা বলতে পারো বা কাজ ধরেও বলতে পারো, ঠিক আছে। আমি যেমন কাজগুলোই বলেছিলাম যে যেমন আইভি ক্যানুলেশন করতে পারি, তারপর যে কোনো ইনজেকশন তোমার ইন্ট্রামাস্কুলার এগুলো উল্লেখ করে দেবে, ইন্ট্রামাস্কুলার, ইন্ট্রাডার্মাল, ইন্ট্রাভেনাস, তারপর হচ্ছে সাবকিউটিনিয়াস, সমস্ত ইনজেকশনই কিন্তু আমরা দিয়েছি, সমস্ত রুটেই দিতে পারি। এবং তার সাথে সাথে অক্সিজেনের যে মিডিয়ামগুলো রয়েছে যেমন ন্যাজাল ক্যানুলা, ন্যাজাল প্রং, অক্সিজেন মাস্ক, এগুলো দিয়ে আমরা অক্সিজেন চালিয়েছি, নেবুলাইজেশন দিয়েছি। তারপর তার সাথে খাতাপত্রের যে সমস্ত কাজ রয়েছে, ভাইটাল সাইন খাতা, ডিরেকশন খাতা, ইনডেন্ট খাতা, অ্যাডমিশন রেজিস্টার, যে সমস্ত রেজিস্টারগুলো রয়েছে সব কিছু মেনটেন করতে হয়, এগুলোও বলেছি, ঠিক আছে। তো এইরকম করে করে পরপর তারপরে ওয়ার্ড বেসিসে তোমরা বলতে পারো এনআইসিইউ, এসএনসিইউতে আমরা ডিউটি করেছি, সেখানে যে সমস্ত স্পেশালাইজড কেয়ার নিউবর্নদের দেওয়া হয়, সিক নিউবর্নদের, সেগুলো আমরা করেছি। ওটিতে আলাদা করে ওটি অ্যাসিস্ট, তার সাথে ওটি ড্রাম প্রিপারেশন করা, স্টেরাইল গজ ভাঁজ করা, স্টেরাইল টেকনিক মেনটেন করা, এগুলো করেছি। এবং তার সাথে সাথে
তুমি পেডিয়াট্রিক ওয়ার্ডের কথা বলবে, পেডিয়াট্রিক ওয়ার্ডে ডিউটি করেছি। বাচ্চাদের কি করে ইমোশনাল সাপোর্ট, কি করে প্লে থেরাপিগুলো দিতে হয়, ঠিক আছে। তারপরে মেডিকেশন ম্যানেজমেন্ট তো আছেই। তারপরে হচ্ছে তোমার অক্সিজেন এর ব্যাপারটা বললাম। তারপরে স্পেশাল ওয়ার্ডে যদি সিসিইউ আইসিইউ তো করে থাকো, সেখানে বলতে পারো যে সেখানে কি কি করতে টেকনিশিয়ানরা যেগুলো করে তার সাথে অ্যাসিস্ট করেছি। যেমন হচ্ছে তোমার ধরো যে রাইলস টিউব পরানো, নাজোগ্যাস্ট্রিক টিউব, এগুলো গ্যাভেজ ল্যাবেজ দেওয়ার ক্ষেত্রে গ্যাভেজ দিতে হয়, আমরা গ্যাভেজ দিয়েছি। ল্যাবেজ করার ক্ষেত্রে হেল্প করেছি, এনজি টিউব পরানোর ক্ষেত্রে হেল্প করেছি, সাকশানিংয়ের ক্ষেত্রে হেল্প করেছি, ঠিক আছে। তারপরে বিভিন্ন যে সিরিঞ্জ পাম্প, ইনফিউশন পাম্প চালানোর ক্ষেত্রে সেখানে আমরা দেখেছি, অবজারভেশন করেছি বা হেল্প করেছি। এগুলো পরপর বলতে পারো। এভাবে তোমরা ওয়ার্ড বেসিসেও বলতে পারো, নাহলে কাজ বেসিসেও বলতে পারো, ঠিক আছে। তারপরে একটা ধরেছিল যে কোলেসিস্টেকটমি কী। আমি বলেছিলাম কোলেসিস্টেক মানে টমি বা একটমি কথাটার অর্থ হচ্ছে কি রিমুভাল। আর কোলেসিস্ট কথাটার অর্থ কি না আমরা জানি, এটা হচ্ছে গল ব্লাডার রিলেটেড। তাহলে রিমুভাল অফ গল ব্লাডার এন্টায়ারলি অর পার্শিয়ালি ইজ কল্ড কোলেসিস্টেকটমি। এইটুকু বললেই এরপরে তুমি ডিটেলসে বলতেও পারো, বা ওরা যদি থামিয়ে দেয় আর কিছু বলতে বারণ করে তাহলে তুমি সেভাবেই কিন্তু রেসপন্স করবে। এরপরে বলেছিল আচ্ছা প্রি অপারেটিভ পোস্ট অপারেটিভ প্রিপারেশন তো নার্স হিসেবে তোমাদের করতেই হয়। তাহলে ধরো এই কোলেসিস্টেকটমি কোনো একটা পেশেন্টের অপারেশন হবে, তাহলে তুমি নার্স হিসেবে কি কি প্রি অপারেটিভ এবং পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট করবে। তো আমি প্রি অপ পোস্ট অপ আলাদা করে বলেছিলাম। প্রি অপারেটিভ ম্যানেজমেন্টে যেহেতু কোলেসিস্টেকটমি, তাহলে আগে সমস্ত পেশেন্টের রিপোর্ট ঠিকঠাক আছে কি না রিপোর্টগুলো আগে পেশেন্টকে করতে বলতে হবে। কোলেসিস্টেকটমি মানে গল ব্লাডার, তারপরে অ্যাসোসিয়েটেড যা যা আছে অর্গ্যান, লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, তারপর হচ্ছে গল ব্লাডারে যেহেতু বাইল রিলেটেড আছে, তার মানে তোমার বাইলের যে নর্মাল মানে বাইল অ্যামাউন্ট চেক করতে হবে, বিলিরুবিন চেক করতে হবে। তারপর ব্লাড টেস্ট তো থাকবেই, ব্লাড টেস্টের বিভিন্ন সিবিসি, তারপরে এই যে ব্লাডের এলএফটি কেএফটি এগুলো করতে হবে। তো রিপোর্ট যা যা দরকার একটা অপারেশন হওয়ার আগে সেগুলো কিন্তু সমস্ত চেক করে নিতে হবে। তারপরে পেশেন্টকে হচ্ছে কী করতে হবে, পেশেন্টকে তোমার ঠিকঠাকভাবে প্রিপারেশন করতে হবে, ঠিক আছে। তার আগে পেশেন্টকে এনপিএমে রাখতে হবে, নাথিং পার মাউথে রাখতে হবে, মানে বলতে হবে, ঠিক আছে, না খেয়ে থাকতে। তারপরে পেশেন্টের যা যা ওটি হওয়ার জন্য দরকার সেইগুলো, যেমন আইভি ফ্লুইডস, মেডিকেশানস তাকে আগে রেডি করে রাখতে হবে, যেমন গ্রিন ক্যানিউলা, তারপর মেডিকেশানস দিয়ে রেডি করে রাখতে হবে, তারপরে কিন্তু পাঠাতে হবে। আর কোলেসিস্টেকটমি অপারেশন হবে যেহেতু গল ব্লাডারের, সেহেতু পেট থেকে অর্থাৎ নাভি থেকে পুরো নিচ পর্যন্ত অর্থাৎ যে গ্রয়েন এরিয়া সবগুলো কিন্তু ভালো করে স্কিন প্রিপারেশন করে রাখতে হবে, অর্থাৎ যেটা বলতে হয় যে সেভিং করে রাখতে হবে, ঠিক আছে। এগুলো কিন্তু সব একটা নার্স হিসেবে দেখে রাখার, করে দিতেও পারো বা দেখে রাখার, এগুলো অবশ্যই নোটিস করে রাখতে হবে যে এগুলো সব ঠিকঠাক আছে কিনা। তারপরে ওটি সেন্ডিং খাতা, তারপরে বিএইচটি যে সমস্ত ডিরেকশন থাকে সেইগুলো কিন্তু ওটিতে ঠিকঠাকভাবে ডিরেকশন মেনে পাঠাতে হবে, তার সাথে ওটি সেন্ডিং খাতা পাঠাতে হবে, পেশেন্টকে রেডি করে পাঠাতে হবে, এবং সর্বোপরি পেশেন্টের একটা পেশেন্ট পার্টির কাছ থেকে কনসেন্ট নিয়ে, তার কাছ থেকে সাইন নিয়ে সমস্ত কিছু কিন্তু পেশেন্ট পার্টিকে একটা থাকতে বলতে হবে। এগুলো হচ্ছে আমার প্রি অপারেটিভ ম্যানেজমেন্ট। আর পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট হিসেবে আমি ওটি হয়ে যাওয়ার পরে কি কি দেখব, অবশ্যই ওটি হয়ে যাওয়ার পরেই কিন্তু ভাইটালসটা মেন একটা ব্যাপার। ওটি হয়ে যাওয়ার পরেই আসলো সিভারিং হতে পারে, ফিভার আসতে পারে, রাইগর হতে পারে। এর জন্য রাইগর হওয়াকালীন কিন্তু কোনো ভাইটালস চেক করব না। ফিভার আসলে ফিভার কমানোর জন্য আমরা প্রথমেই ভাইটালস দেখব। ভাইটালসটা প্রথমে এসে একবারে দেখব, রাইগর না হলে দেখব, রাইগর হলে দেখব না, না হলে এসে একবার চেক করব। চেক করার পরে যদি ভাইটালস কোনো একটা অ্যাবনর্মাল পাই, যেমন ফিভার আসলে আমরা বুঝতে পারবো, তাহলে সেই মতো তাদেরকে ম্যানেজমেন্ট করব, মেডিকেশানস দেব,
ইনফ্লামেটরি বা হচ্ছে তোমার যেটা হচ্ছে অ্যান্টিপাইরেটিক এগুলো দিতে পারি। আর তার সাথে সাথে প্রেশার, সুগার, তারপরে যেগুলো হচ্ছে তোমার রেসপিরেশন, পালস যেগুলো আছে সব চেক করে যদি কোনোটা ট্যাকিকার্ডি মানে ট্যাকি পাই বা ব্র্যাডি পাই, কোনো বেশ হাইপার পাই, সেগুলো অনুযায়ী ম্যানেজমেন্ট করব বা ডক্টরকে জানাবো। আর এছাড়াও ম্যানেজমেন্ট থাকে ডায়েট, মানে ডায়েট বলতে খাবার নিয়ে। যেহেতু পোস্ট অপারেটিভ পেশেন্ট, তো ইমিডিয়েটলি আফটার অপারেশন কিন্তু সেই রকমই তখন কিছু খাবে না। হয়তো একটু জল এইসব, মানে প্রথমেই যা দেবো তরল জাতীয় খাবার, প্রথম 24 ঘন্টার মধ্যে ফ্লুইড জাতীয় খাবার পুরো। তারপরে আস্তে আস্তে 1 থেকে 3 দিন 4 দিনের মধ্যে কিন্তু সেটা সেমি সলিড হবে, আর তারপরে আস্তে আস্তে সলিডে কনভার্ট হবে। ঠিক আছে, এইরকম অনুযায়ী ডক্টরকে পরামর্শ নিয়েও কিন্তু তোমরা বলতে পারো যে এদেরকে খাবার খাওয়াতে হবে। এছাড়াও ইউরিন আউটপুট, ঠিক আছে, স্টুল ঠিকঠাক পাস হচ্ছে কিনা এইগুলো চেক করব, এগুলো রিপোর্ট নেব। আমার 24 আওয়ার্সে কতটা ইউরিন আউটপুট হচ্ছে সেগুলো পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি নেব। কোনো রকম কমপ্লিকেশানস হচ্ছে কিনা সেটা পেশেন্টের কাছ থেকে শুনবো। আর ভালো করে পেন মেডিকেশন, যেহেতু কোলেসিস্টেক্টমি অপারেশন হচ্ছে, ম্যানেজমেন্ট হিসেবে, পেন মেডিকেশন হিসেবে ইনফেকশন কন্ট্রোলের জন্য ড্রেসিং অবশ্যই মাস্ট, ড্রেসিং ভালো করে করতে হবে। তারপরে হচ্ছে যে উন্ড থাকবে, উন্ডের ওখান থেকে অনেক সময় ওখানে একটা ব্যাগ ঝোলানো থাকে, মানে যেটা হচ্ছে তোমার যে এক্সট্রা কোনো ফ্লুইড যদি থাকে বা কোনো সিক্রেশন বা কিছু হয়, তাহলে সেটা ওই ব্যাগে বা ফ্লুইড জাতীয় জিনিস থাকবে, কোনো একটা কালেকশন ম্যাটেরিয়ালস থাকবে, সেখানে কালেক্ট হবে, ওইটা বারে বারে চেক করতে হবে। ঠিক আছে, যে ওটা ফিল আপ হচ্ছে কিনা, ফিল আপ হলে আবার সেটা ডিসচার্জ, মানে সেটা রিমুভ করে আবার সেটাকে কিন্তু এমটি করে আবার রাখতে হবে। তো এই ব্যাপারগুলো দেখতে হবে, ড্রেসিংটা মেনটেন করতে হবে। তারপরে ইনফেকশন কন্ট্রোলের জন্য অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিপাইরেটিক্স ফিভারের জন্য, এবং পেন মেডিকেশন, পেন রিলিভার, এগুলো কিন্তু ঠিকঠাক মেনটেন করতে হবে। তো এইটা আমি একটা প্রি অপারেটিভ এবং পোস্ট অপারেটিভ হিসেবে তোমরা বলতে পারো। ঠিক আছে, একদম ঘাবড়ে যাওয়ার কোনো মানে নেই। ঠিক আছে, এগুলো ভালো করে একটু ভেবেচিন্তে বললেই হবে। এবং পরবর্তী কোশ্চেন করেছিল, দেখো, ওটি করার আগে সব পেশেন্টের কি কি টেস্ট চেক করে নেওয়া উচিত, যেটা একটু আগেই অপারেশনের ক্ষেত্রে আমি বললাম যে প্রি অপারেটিভ কিছু টেস্ট থাকে কোনো একটা ওটি হতে গেলে, যেমন ব্লাড টেস্ট। ব্লাড টেস্টের ক্ষেত্রে সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্টে আমরা হিমোগ্লোবিনটা মাস্ট দেখবই, প্লেটলেট দেখব। কোনো একটা ওটি হতে গেলে হিমোগ্লোবিন কিন্তু 10 গ্রামের নিচে থাকলে হবে না, প্লেটলেট 1.5 লাখ থেকে 4.5 লাখ নর্মাল, তার নিচে থাকলে বা তার উপরে থাকলেও সেগুলো প্রবলেমেটিক। তারপরে সিবিসির সাথে আয়রন, কিছু কোয়াগুলেশন টেস্ট থাকে, যেমন পিটি, বিটি, এপিটিটি, সিটি। ঠিক আছে, তারপর আইএনআর, এগুলো কিছু ব্লাড টেস্ট থাকে, এগুলো কোয়াগুলেশন টেস্ট। তারপর হচ্ছে আমরা ফাস্টিং ব্লাড সুগার মেনলি দেখে নেব, তার সাথে কিছু কিছু ইমিউনোগ্লোবিলিন টেস্ট থাকে, সেইগুলো দেখে নেব। তার সাথে এলএফটি লিভার ফাংশন টেস্ট, কেএফটি কিডনি ফাংশন টেস্ট, এবং সেরোলজিক্যাল টেস্ট যেমন এইচআইভি, এইচবিএস-এজি, হেপাটাইটিস বি, এগুলো অবশ্যই পেশেন্টের দেখে নিতে হবে। থাইরয়েড, টিএসএইচ, এটা কিন্তু ভাইটাল একটা। ঠিক আছে, থাইরয়েডটাও কিন্তু চেক করে নিতে হবে। এইগুলো একটা ক্রিটিক্যাল কিছু রিপোর্ট, সেগুলো অবশ্যই চেক করে নিতে হবে। ব্লাড টেস্টের পরে আমরা এক্স-রে, সেটা চেস্ট এক্স-রে হোক, যে কোনো এক্স-রে হোক, এক্স-রে প্লেট আমরা দেখে তারপরে অপারেশন করব, যে অপারেশন কন্ডিশন অনুযায়ী, মানে কিসের অপারেশন হবে। তারপরে ইউএসজি, আলট্রাসোনোগ্রাফিও দেখে নিতে হবে। কোনো হার্টের অপারেশন হলে ইকো, ডপলার, তারপরে হল্টার মেশিন, এগুলো ভালো করে চেক করে নিতে হবে। ঠিক আছে, তারপরে ইউরিন অ্যানালাইসিস, ইউরিন টেস্ট, ভালো করে ইউরিনের রিপোর্ট চেক করে নিতে হবে। ঠিক আছে, প্রেগনেন্সি থাকলে প্রেগনেন্সি টেস্ট, প্রেগনেন্সির এক্সট্রা করে ইউএসজি রিপোর্ট, ঠিক আছে, ডপলার, এইগুলো ভালো করে দেখে নিতে হবে। তো এইগুলোই ছিল মোটামুটি
কি টেস্ট চেক করে নেওয়া হতো, ইসিজির ব্যাপারটা বলা হয়নি, ইসিজি, ঠিক আছে। ইসিজিও হার্টের ক্ষেত্রে বা কোনো ক্রিটিক্যাল পেশেন্ট থাকলে ইসিজিও চেক করে নিয়ে অপারেশন করা উচিত। এরপরে দেখো ব্লাড ট্রান্সফিউশনের জন্য কি প্রিকশন নেবে, এটা তোমাদের আমি অনেকবার বলেছি, এর আগে ব্লাড ট্রান্সফিউশন নিয়ে ভিডিও দিয়েছি। আর একবার বলে দিচ্ছি, ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে প্রিকশনস হিসেবে তোমাকে কিন্তু তুমি কী প্রিকশনস এটা তুমি ভাগ করে নিতে পারলে সবচেয়ে ভালো, অর্থাৎ বিফোর, ডিউরিং আর আফটার ব্লাড ট্রান্সফিউশন কী করবে। আগে ব্লাড ব্যাগের নাম্বার, ভলিউম, কালার, ডেট সব কিছু কিন্তু, এক্সপায়ারি ডেট, কালেকশন ডেট সব কিছু চেক করে নিতে হবে। পিআরবিসি দিচ্ছ না প্লেটলেট দিচ্ছ নাকি প্লাজমা কি দিচ্ছ সেটা চেক করে নিতে হবে। সঠিক পেশেন্টকে চুজ করে নিতে হবে। পেশেন্টকে ব্লাড চালানোর আগে বলে দিতে হবে লং প্রসিডিওর, কোনো ইউরিন বা স্টুল পাস বা খেয়ে নিলে সেগুলো খাওয়া থাকলে সেগুলো খেয়ে নিতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনের আগে আমাকে নার্স হিসেবে দেখে নিতে হবে অ্যান্টি অ্যালার্জিক কিছু দিয়ে রাখতে, বা যেটা হচ্ছে টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি না হয়, যেমন হচ্ছে অ্যাভিল এবং যে ডেক্সামিথাজোন কিন্তু দিয়ে নিতে হবে, ঠিক আছে। এগুলো ভালো করে আগে দেখে নেওয়া উচিত। আর ব্লাড চালানোর আগে অবশ্যই ব্লাডকে ফ্রিজ থেকে রুম টেম্পারেচারে এনে রাখতে হবে। এরপরে ব্লাড চালানোর সময়ে তোমাকে দেখতে হবে কোনো এক্সট্রা কোনো মেডিকেশানস, এক্সট্রা কোনো ফ্লুইড দেবে না, শুধুমাত্র নর্মাল স্যালাইন দিয়ে ব্লাড যদি ক্যানিউলা 18 গেজের করো, সেটা যদি জাম্প হয়ে যায় বা না যায় তাহলে ফ্লাশ করে একবার দেখতে পারো, না হলে বেটার সেটা চেঞ্জ করে আবার অন্য পজিশনে দেওয়া, ঠিক আছে। এটা গেল সময়ে। আর সময়ে আর একটা কাজ করতে হবে, যেহেতু একটা 3 to 4 আওয়ার্স ব্লাড চলে, তাহলে সেই সময় কি করতে হবে, পেশেন্টের ভাইটালস দেখা অবশ্যই দরকার। 1 ঘন্টার মধ্যে 15 মিনিটস ইন্টারভালে দেখতে হবে। 1 থেকে 2 ঘন্টার পরে মানে 1 থেকে 2 ঘন্টা বলতে পারো, বা 1 থেকে 3 ঘন্টা ইন্টারভালে তোমার কি করতে হবে, তখন হচ্ছে 30 মিনিটস ইন্টারভালে দেখতে হবে, এবং 3 থেকে 4 ঘন্টা বা 2 থেকে 4 ঘন্টা ইন্টারভালে 45 মিনিটস ইন্টারভালে কিন্তু ভাইটালস দেখতে হবে। এবং ব্লাড ট্রান্সফিউশনের পরে কি প্রিকশনস নেব সেটা অবশ্যই আসবে সাইড এফেক্টস বা কমপ্লিকেশানসের ওপর। এবার কমপ্লিকেশানস কী হয়, একটা অ্যাকিউট হিমোলাইটিক ব্লাড ট্রান্সফিউশন রিয়াকশান হতে পারে, আর একটা যেটা হচ্ছে অ্যাকিউটের পরে সেটা হচ্ছে হয় ডিলে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান আসতে পারে, অ্যালার্জিক রিয়াকশানস হতে পারে, ঠিক আছে। সমস্ত কিছুই মানে অ্যালার্জি রিলেটেডই হবে, বা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান বা অ্যানাফাইলেকটিক রিয়াকশান এগুলো কিন্তু আসতে পারে, ঠিক আছে। তাছাড়াও পালমোনারি অ্যাটেলেকটেসিস, ডিপ ভেন থ্রম্বোসিস, তারপরে পালমোনারি এম্বোলিজম এই ধরনের কিন্তু আসতে পারে, ঠিক আছে। তো এইগুলো প্রিকশনস নিতে হবে। যদি কোনো সাইড এফেক্টস বা কিছু হয় অবশ্যই ব্লাডটাকে ইমিডিয়েটলি বন্ধ করে দিতে হবে, এবং ডক্টরকে, ফিজিশিয়ানকে ইনফর্ম করতে হবে, তারপরে সেই অনুযায়ী ম্যানেজমেন্ট নেওয়া হবে। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি একটু লং হয়ে গেছে, 17 মিনিটের, তোমরা দেখে নেবে আর ভিডিওটি শেয়ার করে দেবে।